আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি যত ভিডিও দিয়েছি আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা হতে চলেছে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝবেন। আজকে আপনার মনের অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো করে শুনবেন, ধৈর্য রেখে শুনবেন। কতটা বড় হবে আমি জানি না, তবে আপনারা অনেক জিনিস জানতে পারবেন এইটুকুনি আমি বলতে পারি আজকে। এবং অনেক প্রশ্নের উত্তর আপনাদের মনের মধ্যে যেগুলো চলছে ওটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকেরই মাথায় প্রশ্ন আসে, যাদের অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার থাকে, দুশ্চিন্তা, কন্টিনিউ চিন্তা আসছে, একই চিন্তা বারবার আসছে, চিন্তা এসেই যাচ্ছে, আমি কি করতে পারি, কিভাবে বন্ধ করতে পারি, বিভিন্ন বিষয় মাথায় ঘুরছে। তো আমাদের মধ্যে কিরম ধরনের চিন্তা প্রশ্নগুলো আসে যে এই ধরনের সমস্যা কেন হয়েছে, এই ধরনের সমস্যা কেন হয়, আমারই কেন হলো, কবে ঠিক হবে, বাজে চিন্তা, ভয়, সন্দেহ এগুলো কেন আসে, এগুলো কিভাবে বন্ধ করব, মন খারাপ থাকে, শুধুই নেগেটিভ চিন্তা আসে, পজিটিভ চিন্তা আমি করতেই পারি না, কি করতে হবে, কি করে নেগেটিভ চিন্তাগুলোকে বন্ধ করব, সম্পূর্ণ ঠিক হব তো? চিন্তা আসতেই থাকে, তখন আমি কি করব, ভয় আসতে থাকে, তখন আমি কি করব, সন্দেহ আসতে থাকে, তখন আমি কি করব, অস্থিরতা হলে তখন কি করব, চিন্তাটাকে বন্ধ করার জন্য কি করতে পারি, কি এক্সারসাইজ করতে পারি, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে কথা বলা, শরীর দুর্বল থেকে শুরু করে অনেক কিছু, মাথার চুল থেকে শুরু করে নখ পর্যন্ত বিভিন্ন রকম সমস্যা যেন আমি অনুভব করছি। প্রশ্নের পর প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর পাওয়ার পরেও যেন মন পরিষ্কার হয় না, মনে হচ্ছে যেন কোনো একটা রোগ হয়ে গেছে, পৃথিবীর কেউ বুঝতে পারছে না, আমার কষ্ট হচ্ছে, আমি অন্য মানুষের মতো না, অন্য মানুষের মতো থাকতে পারছি না, বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরে বেড়ায়। আজকে এই প্রশ্নগুলোই নেই আমাদের আজকে ভিডিওটা। এবং ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেককে বলবো যে আমি যেহেতু আর কাউন্সিলিং করি না, প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ আমাকে ফোন বা মেসেজ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আপনারা আপনাদের কাছাকাছি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, মানসিক রোগ বিশেষজ্ঞ। অবশ্যই মেডিসিন দিলে আপনি মেডিসিন খাবেন, নেগলেক্ট করবেন না প্লিজ। ঠিকঠাকভাবে দেখাবেন, রেগুলারলি দেখাবেন, কাছাকাছি কাউন্সিলিং করান, এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, আর আমি যে ভিডিওগুলো দিই তাতে আপনাদের খানিকটা হেল্প হবে। তো আসুন আমরা ভিডিওটা শুরু করি। আমি ছোট দুটো গল্পের মাধ্যমে বিষয়টা বোঝাবার চেষ্টা করব। গল্পগুলো শুনবেন খুব ভালো করে, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বা আমাদের মাথায় যে বিষয়গুলো চলছে সেগুলো কেন চলছে, কী জন্য চলছে, কোথা থেকে এলো। এখন লীনা বলে একটি মেয়ে, যে মেয়েটি ছোট থেকেই তার ঠাকুমার কাছে গরমের ছুটিতে আসে এবং লীনা ঠাকুমার সাথে সময় কাটাতে খুব ভালোবাসে। তো লীনা গরমের ছুটিতে এসেছে। গরমের ছুটিতে এসে লীনা ঠাকুমার বাগানেতে ঘুরে বেড়াচ্ছে। তার ঠাকুমার বাগানেতে বিভিন্ন ফুল আছে, ফুল গাছ আছে, ফুল গাছের মধ্যে কিছু গোলাপ গাছও আছে এবং তার ঠাকুমা খুব সযত্নে গোলাপ গাছগুলোকে বড় করে তুলেছে। তবে গরমেতে গোলাপ হয়তো সেইভাবে ফোটেনি, কিন্তু গাছগুলো বেশ তরতাজা হয়ে আছে, গোলাপ অল্প ফুটেছে। তো লীনার খুব ভালো লাগে বাগানেতে ঘুরতে। তো লীনা বাগানেতে ঘোরে, ঠাকুমার জন্য ফুল তুলে আনে। তো ঠাকুমা এবং লীনা খুব আনন্দ পায়। এর মধ্যে দেখা যাচ্ছে একদিনকে লীনা লক্ষ্য করছে যে তার ঠাকুমার হাত দিয়ে না ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। ঠিক হাতের ওপরটাতে রক্ত যখন বেরোচ্ছে তখন লীনা জিজ্ঞেস করছে যে ঠাকুমা রক্ত বেরোচ্ছে কেন, কি হয়েছে এখানে? তো ঠাকুমা বলছে যে এই গোলাপের কাঁটা আছে না, সেই গোলাপের কাঁটায় ফুটে গেছে, সেই জন্য। তো লীনা গোলাপের গাছের কাছে গিয়ে দেখছে যে অনেক কাঁটা আছে। লীনা আর গোলাপ গাছের পাশে যায়নি এবং মাঝে মাঝে লীনা লক্ষ্য করে যে ঠাকুমা গোলাপ গাছগুলোকে যখন পরিচর্যা করে কখনো না কখনো ঠাকুমার হাতেতে কেটে যায়, ব্লাড বেরোয়। অনেক সময় লক্ষ্য করেছে যে একাধিক জায়গা কেটে গেছে ঠাকুমার হাতে। এই বিষয়টা বেশ কিছুদিন লক্ষ্য করার পরে এখন লীনার কাছে গোলাপ ফুল হয়ে উঠেছে ব্যথা এবং যন্ত্রণার প্রতীক। ভালো করে বুঝবেন, ব্যথা এবং যন্ত্রণার প্রতীক। গোলাপ ফুল কিন্তু তার কাছে প্রিয় ফুলের মধ্যে নয়, যত ভালোই ফুল দেখতে হোক না কেন। গোলাপ গাছ থেকে সে দূরে থাকে, কারণ গোলাপ ফুল দেখলেই তার মনে হয় ঠাকুমার হাত দিয়ে ব্লাড বেরোচ্ছে। এবং একটি গোলাপ ফুল যেটা সবার কাছে প্রিয়, কিন্তু লীনার কাছে মনে হয় এই গোলাপ ফুলটা যন্ত্রণার প্রধান কারণ, রক্ত বেরোনোর প্রধান কারণ, এর মধ্যে কাঁটা আছে, এটা মারাত্মক একটা জিনিস। লীনা তখন বছর 5-6 বয়স। লীনা ধীরে ধীরে বড় হয়েছে। এই অভিজ্ঞতা তার কোনো একটা সময় হয়েছিল, লীনা বর্তমানে ভুলে গেছে। লীনা বড় হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে। লীনার এক বান্ধবীর জন্মদিনেতে লীনা গেছে। লীনা গিয়ে সেখানেতে খুব আনন্দ করেছে। লীনার বান্ধবী তাকে খুব ভালোবেসে একটি গোলাপ ফুল দিয়েছে। গোলাপ ফুলটা হাতে নেওয়ার পরে
তার মনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়েছে, তার মধ্যে একটা বিরক্ততা শুরু হয়েছে, তার মধ্যে একটা ভয় লাগছে, হাত পাটা যেন মনে হচ্ছে যেন কাঁপছে। তো লিনার বান্ধবী জিজ্ঞেস করছে যে কি হলো, তোর কি শরীর খারাপ? লিনা বলছে আমি বুঝতে পারছি না, হয়তো শরীর খারাপ, ভালো লাগছে না আমার। তো লিনা বাড়িতে চলে এসেছে, বাড়িতে চলে এসে ভাবছে যে এরমটা কেন হলো, শরীরটা কি খারাপ হলো। এরপর বেশ কিছুদিন গেছে, আবার কোনো কারণেতে সে গোলাপ ফুল দেখেছে, গোলাপ ফুল নিয়েছে। যখনই সে গোলাপ ফুল নিচ্ছে তার মধ্যে একটা শরীরের মধ্যে অস্বস্তি হওয়া শুরু করেছে। ধীরে ধীরে লিনা বড় হতে শুরু করেছে। লিনার মধ্যে কিছু ভয় এসেছে, ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে ভয়, সিরিঞ্জটা মনে হচ্ছে ফুটে যাবে, বাইরে বেরোলে মনে হচ্ছে কোনো জায়গা থেকে ধাক্কা লাগতে পারে, আঘাত লাগতে পারে, সূচ দেখলে ভয় লাগছে, সেলাই করা দেখলে ভয় লাগছে, ছুরি কাঁচি দেখলে ভয় লাগছে, তার মনে হচ্ছে যেন হাত পা কেটে যাবে না তো, ধারালো জিনিস থেকে ভয় লাগছে, পিন দেখলে ভয় লাগছে, মনে হচ্ছে যেন ফুটে যাবে না তো। তার মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, লোকের যদি ব্লাড দেখে বা লাল রঙের কোনো যদি বিষয় দেখে ব্লাডের মতো দেখতে, তাহলে লিনার মধ্যে একটা অস্থিরতা শুরু হয়। লিনা বুঝতে পারছে না কী জন্য তার হচ্ছে, তার বুক ধরপড় করছে, তার টেনশান হচ্ছে, তার বুকটা চাপ হয়ে আছে, তার মাথাটা ধরে আছে, তার ভালো লাগছে না, মুড অফ হয়ে যাচ্ছে। কী কারণে ভয় লাগছে সে বুঝতে পারছে না, সেই আতঙ্ক ভয়ের মধ্যে দিয়ে জীবন কাটছে তার। তো লিনা বুঝতে পারছে না হঠাৎ করে কি হয়েছে তার। তো লিনার বাবা মার সঙ্গে শেয়ার করেছে, লিনার বাবা মা বলেছে যে চল আমরা সেই ঠাকুমার বাড়ি থেকে ঘুরে আসি। ঠাকুমার বাড়িতে গেছে, ঠাকুমার বাড়িতে গিয়ে তার মনে পড়ে গেছে যে ঠাকুমার এখানে তো একটা সুন্দর বাগান ছিল, হয়তো পরিচর্যার জন্য এখন নষ্ট হয়ে গেছে। সেই বাগানের কথা মনে পড়ে গেছে। তখন লিনা মনে করছে যে আমি ছোটোবেলায় যখন ঠাকুমার কাছে আসতাম, ঠাকুমার হাতেতে এই গোলাপ গাছের কাঁটা ফুটে গিয়ে ব্লাড বেরোতো, এটা আমি দৃশ্যটা দেখেছিলাম না। লিনা তখন বুঝতে পারছে যে আমার বর্তমানের ভয়ের মেন ইতিহাস কি। অর্থাৎ আমাদের অবচেতন মন সমস্ত জিনিসকে মনে রাখে। আমরা হয়তো ভুলে যাই, আমরা ছোটবেলায় কি ভয় পেয়েছি সেটা ভুলে গেছি, কি আতঙ্ক লেগেছে সেটা ভুলে গেছি, কি অবস্থার মধ্যে দিয়ে গেছে সেটা ভুলে গেছি, কিন্তু বর্তমানে তো আমাদের সাবকনশাস মাইন্ড সেটাকে মনে রেখে দিয়েছে। যার ফলে এই বিষয়টার সাথে লিঙ্ক যখনই সে পাচ্ছে তখন সেই পুরনো একটা অভিজ্ঞতা সে শেয়ার করার চেষ্টা করছে। আমাদের সাবকনশাস মাইন্ড আমাদের অনুভূতি, আমাদের সিদ্ধান্ত, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের মনের অবস্থার উপর গভীরভাবে প্রভাব ফেলে। ভালো করে বুঝবেন বিষয়টা, প্রয়োজনে টেনে নিয়ে বারবার শুনবেন। লিনার সেই ছোটবেলাকার একটা ভয় ধীরে ধীরে তার মধ্যে একটা চক্র তৈরি করেছে। এই চক্র যত ঘুরতে থাকছে লিনার ভয়টা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আস্তে আস্তে বাড়তে থাকছে। অর্থাৎ আমার একটা এরিয়া তৈরি হয়েছে, আমার একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে যেখানেতে আমার এই ধরনের চিন্তাগুলো আসছে, সেই বিষয়গুলো যখন ম্যাচ করছে। তো আমার মধ্যে যখন এই বিষয়গুলো চলতে থাকছে, আমার একটা চক্র যখন চলতে থাকছে, সাথে সাথে আরও বেশ কিছু ভয়ের কিছু নতুন নতুন বিষয় তার সঙ্গে যোগ হচ্ছে। ধীরে ধীরে এই বিষয়টা আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে, ভয় লাগছে, আতঙ্ক লাগছে, মনে হচ্ছে যেন হার্টের কোনো প্রবলেম হয়ে গেল না তো, আমার দুশ্চিন্তার কোনো সীমা থাকছে না। লিনা যখন বিষয়টা বুঝতে পারলো তখন লিনা আস্তে আস্তে গোলাপ গাছের কাছে যেতে শুরু করলো। প্রথমে তার ভয় লাগছে, আতঙ্ক লাগছে, তার মনে হচ্ছিল যে গোলাপ কাঁটাগুলো ফুটে যাবে না তো। সে খুব সাবধানতার সাথে গোলাপ কাঁটাগুলোর গায়ে হাত দিচ্ছিল যে না, ফুটছে না, আমি যদি এটা জোরে না ধরি, ফোঁটার মতো অবস্থা না থাকলে ফুটবে না। এবং এই ছুঁচ ফুটে যাওয়া, পিন ফুটে যাওয়া, ছুরি দিয়ে আঙুল কেটে যাওয়া, এই যে ভয়গুলো তৈরি হয়েছে, এই ভয়গুলো এইখান থেকে এসেছে, সব লিঙ্ক পরপর। আমাদের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হয়, সেই প্যাটার্নটা আর একটা প্যাটার্নের জন্ম দেয়, আবার একটা নতুন প্যাটার্নের জন্ম দেয়, এইভাবে প্যাটার্নটা চলতে থাকে। এবার লিনা যখন নিজেকে এক্সপোজ করার চিন্তা ভাবনা করেছে, লিনা যখন এই বিষয়গুলোর সামনাসামনি যাওয়ার চেষ্টা করছে, সতর্কভাবে সামনাসামনি যাওয়ার চেষ্টা করছে, বিষয়টা বোঝার চেষ্টা করছে, তখন লিনার মনের মধ্যে একটু আনন্দ লাগছে যে তাই তো, আমার যে চিন্তা ভাবনাগুলো ছিল, এই ভয়গুলো, এগুলো তো ছোটোবেলাকার ভয়, যেগুলো বড় হওয়ার সাথে সাথে আমার মধ্যে অন্য রূপে আমার কাছে এসেছে, এবং তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়েছে। এবং আমাদের কোনো সময় সেই চিন্তাগুলো না আসার সত্ত্বেও আসছে না, কিন্তু আমার অনুভূতিটা কিন্তু কন্টিনিউ হতে পারে, আমাদের অনুভূতিটা কিন্তু কন্টিনিউ হতে থাকে, আমার বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু কন্টিনিউ হতে থাকে। এইগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দিলে কিন্তু হবে না। আপনার সাথে কি ঘটেছিল, এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল, হয়তো আপনি মনে করতেও পারেন, নাও করতে পারে,
অনেক সময় জেনেটিক কারণের জন্য এই ধরনের ডিসঅর্ডার আসে, পরিবেশ থেকে আসে। আমি ছোটোবেলা থেকে কিভাবে বড় হয়েছি, আমার কগনিশান, আশপাশের বিষয়, বিভিন্ন রকম ট্রমা, চিন্তা, কোনো রকম ইভেন্ট, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বিষয়গুলো তৈরি হয়। কিন্তু এই বিষয়গুলোর পেছনে কিন্তু সিরিয়াস কোনো ফ্যাক্টর থাকে না। আমরা যদি এটাকে সিরিয়াস ভাবি তাহলে আমাদের কাছে এটা সিরিয়াস, আমরা যদি এটাকে সহজ ভাবি আমাদের কাছে এটা সহজ। তাহলে বিষয়টা হচ্ছে আমাকে বুঝতে হবে আমার মাথায় যে চিন্তা ভাবনাগুলো আসছে সেই চিন্তাগুলো এমন কিছু মারাত্মক নয়। আমি এই চিন্তাগুলোকে একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছি, আমি সাবকনসিয়াস মাইন্ডেতে এটা আমার ঢুকে গেছে। আমি যখন এটাকে নিয়ে বারবার ভয় পেয়েছি, টেনশন করেছি, ঢুকে যেতেই পারে। এটাই মস্তিষ্কের প্রসেস। আমরা সচেতনভাবে যে বিষয়টা সাবকনসিয়াস মাইন্ডেতে বলবো, অবচেতন মনকে বারবার বলবো, অটোমেটিক্যালি এটা ঢুকে যাবে। যদি আপনি বারবার কাউকে ফোন করতে শুরু করেন সেটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যায়। আপনি কাউকে কোনো দোকানেতে যদি রোজ একই সময় খাওয়ার যেতে শুরু করেন সেটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যায়। ধরুন আমি আরেকটু বোঝানোর জন্য যদি আপনাকে বলি, আপনার রান্না করতে মোটেই ভালো লাগে না, কিন্তু আপনি একটা জায়গায় কাজ করেন, সেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এই রান্নার দায়িত্বে থাকবেন এবং রান্নাতে সহযোগিতা করবেন। যারা রান্না করে তাদের সাথে আপনি কাজ করবেন। আপনার ইচ্ছা থাক অথবা না থাক, আপনি রান্না জানেন না, কিন্তু তাদেরকে সাহায্য করতে করতে, তাদের সাথে থাকতে থাকতে আপনার না ইচ্ছা থাকতেও আপনি কিন্তু একটা সময় রান্না শিখে যাবেন। কোনো সময় যদি দেখা যায় যে আপনার রান্না করে খেতে হবে, সেই সাবকনসিয়াস মাইন্ডকে যেটা আপনি ট্রেনিং দিয়েছিলেন সেটা কিন্তু আপনি ভোলেননি, সেটা কিন্তু আপনার কাছে আবার রিটার্ন আসবে এবং আপনি সঠিকভাবে রান্না করতে পারবেন। আমরা ছোটবেলায় সাঁতার শিখি, কিন্তু বড় হয়ে সাঁতার আর প্র্যাকটিস করি না, কিন্তু তা বলে কি সাবকনসিয়াস মাইন্ডে আমাদের ভুলে যায়? না, ভুলে না। প্রয়োজনেতে সেটা ঠিক ব্যবহার করে। হয়তো অতটা ভালো করে সাঁতার পারি না কারণ প্র্যাকটিস থাকে না বলে, কিন্তু ব্যবহার ঠিক করে, সাঁতার কিন্তু ভুলে না। অর্থাৎ আমাদের মস্তিষ্ককে এটা বোঝাতে হবে আমি কি চাইছি। আপনি যদি সারাদিন বলেন আমি ভালো নেই, অসুস্থ, দুর্বল অনুভব করছি, আমার ভালো লাগে না, আমি হাসতে পারি না, আমি যেতে পারি না, আমি ঘুরতে পারি না, আমি সবার মতো আনন্দ করতে পারি না, আমি মিশতে পারি না, আমি কথা বলতে পারি না, আমার মাথায় চিন্তা আসে, আমি ভালো নেই, আমি শুয়ে আসি, আমি সারাদিন শুয়ে থাকি, আমার মাথা যন্ত্রণা করে, আমার এই হয় তাই হয়। আপনি যদি নেগেটিভ কথা ঝুড়ি বলতে থাকেন তাহলে আপনার কি প্র্যাকটিস হবে? আপনি সচেতন মনকে দিয়ে অবচেতন মনকে কি বোঝাচ্ছেন? এটাই বোঝাচ্ছেন আমি কতটা অসুস্থ। তো একটা সময় সে বুঝে যাবে। তাহলে আপনাকে কি বোঝাতে হবে এটা আপনি ভালো করে বুঝতে পারছেন। তাহলে আপনাকে কি বোঝাতে হবে? এইগুলোকে ইগনোর করে আপনার নিজের লাইফেতে ফোকাস দিতে হবে। আপনি যদি নিজের লাইফেতে ফোকাস দেন, অটোমেটিক্যালি আপনি আস্তে আস্তে সেই নতুন যে আপনার নর্মাল লাইফের চিন্তাগুলোই আপনার কাছে আপনার সাবকনসিয়াস মাইন্ডেতে চলতে থাকবে। একটা সময় এই চিন্তাগুলো আসবেই না। এই বিষয়টা আরো ভালো করে বলবো, আরো ভালো করে ডিসকাস করব। আরো একটি ছোট বিষয় বলি। ননি বলে একটি ছেলে, যে বর্তমানে তার একটা গুড চাকরি আছে, ননির চাকরি আছে, ননি খুব ভালো ফ্যামিলি, ননি খুব আনন্দেতে থাকে, তার লাইফেতে কোনো প্রবলেম নেই। ননির ঘরেতে একটি আয়না আছে। আয়নাটা দেখলেই তার মনে যেন কোনো একটা আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্কটা কি জন্য হয় সে নিজেও বোঝে না। আতঙ্কটা সকালবেলা থাকে না, রাতের বেলা মনে হয় যেন সেই আয়না থেকে কেউ আমায় ফলো করছে, কেউ আমায় দেখছে। তার মনে হয় যেন আশপাশ থেকে কেউ আমাকে নজর রাখছে, অন্য লোক আমার সম্পর্কে কি ভাবছে। অন্য লোকের দিকে তাকালে মনে হয় যেন অন্য লোক আমার সম্পর্কে কি ভাবছে, সে ভালো ভাবছে না খারাপ ভাবছে। কাজের জায়গাতেও এই ধরনের সমস্যা উঠেছে। রাতে যখন নিস্তব্ধ হয়ে যায় তার মনে বিভিন্ন রকম চিন্তা আসতে থাকে, তার ঘুম হয় না ভালো করে, মনের মধ্যে অজানা কোনো আতঙ্ক যেন তাকে চেপে বসে, তার গায়ের মধ্যে বসে। সে যেন তার বুক চাপ হয়ে থাকে, মাথা জাম হয়ে থাকে, তার মাথা উঠতে পারে না, তার মন ভালো থাকে না, সে বিরক্ত হয়ে যায় এবং কুড়ে কুড়ে যেন এই ভয়টা তাকে খাচ্ছে, সে যেন অস্থির হয়ে উঠেছে। এখন ননির মাথায় এই চিন্তাগুলো আসার পরে ননি বুঝতে পারছে না যে কি ঘটনা আমার সাথে ঘটছে। দীর্ঘদিন ধরে এই ঘটনা নিয়ে চলতে চলতে একটা সময় ননি বেশ অস্থির হয়ে উঠেছে, তার আর ভালো লাগছে না কিছু, তার শরীর বেশ অস্বস্তি লাগছে, সে বাইরে যেতে পারে না, শুধু মনে হয় ওই লোকটা দেখছে আমাকে, সে আমাকে কি ভাববে, ওই লোকটা কি ভাববে, সবাই ভালো আছে, আমি ভালো নেই, আমি স্মার্ট নয়, আমার বাচ্চা কাচ্চা স্মার্ট নয়, আমার ওয়াইফ স্মার্ট নয়। বিভিন্ন রকম অবাস্তব চিন্তাকে নিজের সাথে যোগ করছে, যেগুলোর কোনো প্রয়োজন নেই জীবনে ভাবার। এই চিন্তাগুলো আসছে, সে ভাবছে চিন্তাগুলো কবে বন্ধ হবে, কি করে বন্ধ হবে, তার সাথে লড়াই করছে, কিন্তু ধীরে ধীরে সেগুলো বাড়ছে, যেগুলো প্রয়োজনীয় চিন্তা নয়, যেগুলোকে গুরুত্ব না দিলেই চলে যাওয়ার কথা, কিন্তু ননি বিষয়গুলো বুঝতে পারছে না। একদিনকে ননি হঠাৎ করে তাদের বাড়ির পাশেই, ঠিক তাদের পুরনো যে বাড়িটা ছিল সেই বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে পুরনো দিনকার বিভিন্ন রকম ফটোগুলো দেখছে,
ছোটবেলাকার বিভিন্ন রকম অভিজ্ঞতা। হঠাৎ করে দেখছে ননির সাথে ননির দাদুর একটা ছবি একটা আয়নার পাশে বসে আছে। ননির তখন হঠাৎ করে মনে পড়ে গেল এই বাড়িতে ঠিক এই জায়গাটাতে আমাদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য মানে ডকুমেন্টস থাকতো, বিভিন্ন রকম প্রয়োজনীয় মেডিসিন থাকতো। তো এই জায়গায় আমি এসে উৎপাত করতাম বলে আমাকে আমার দাদু বকাবকি করতো এবং বলতো, যা না, ওই আয়না থেকে কিছু বেরোবে, একটা তোকে ধরবে, যার বড় বড় চোখ। আমি ভয় পেয়ে যেতাম। একদিনকে হঠাৎ করে ননি যখন সেখানে গেছিল, অন্ধকার হয়ে গেছিল। অন্ধকার হওয়ার পরে একটা ছাওয়া ওই আয়নার উপরে কোনোভাবে পড়েছিল। তখন ননি আতঙ্কগ্রস্ত হয়ে পুরো চিৎকার করে গেছিল এবং তার মধ্যে একটা বিরাট ভয় তৈরি হয়েছিল। সে আর ওই ঘরে যেত না। ননি বুঝতে পারলো যে আমার এই ভয়টাই আজকে এই আয়নার ভয়তে কনভার্ট হয়েছে। ননি থেরাপিস্টদের কাছে গেছে, কাউন্সিলিং করেছে, বিভিন্ন রকম হিস্ট্রি নেওয়ার পরে যখন তাকে জানানো হয়েছে যে তোমার এই ভয় তোমার আজকের এই ভয়তে রূপান্তরিত হয়েছে, ননি তখন আশ্বস্ত হলো যে আরে বাবা, এ তো তাহলে বড় কিছু সিরিয়াস জিনিস নয়। আপনি কিভাবে ভাবছেন ব্যাপারটা? আপনি কি এখনো সিরিয়াস ভাবছেন? আমার মনের মধ্যে না স্যার গালি আসে, আমার মনের মধ্যে না কথা আসে। তো মনের মধ্যে কথা আসবে না, কোথায় আসবে? গালি কে জানে না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে। আসছে দিচ্ছি তো না, মিটে গেল ঝামেলা, গুরুত্ব দিয়ে লাভ নেই। যখন ঘটবে তখন দেখা যাবে। আপনি ছেড়ে দেওয়ার মানসিকতা যদি না করেন, আপনার মধ্যে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড রাখতে হবে ধীরে ধীরে। ননি বিষয়টা জানার পরে সে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে শুরু করলো। তার মধ্যে যে চিন্তাগুলো আসতো, অন্য মানুষ কিভাবে ভাবছে, সে ভাবছে সে বোকা, আমি ভাবছি না। আমার সম্পর্কে, পৃথিবীর সম্পর্কে যে কোনো মানুষ যে কোনো জিনিস ভাবতে পারে। বড় বড় নেতাদের সম্পর্কে ভাবে না? ভাবে, বলে লোকে, তারা পাত্তা দেয় না, আমিও দেবো না। আর আমি এমন কোনো বড় নেতা না, ইম্পর্টেন্ট মানুষ না যে আমার সম্পর্কে লোকে কী ভাবছে সেই নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকবো। নিজের কাজ করো। ননি বুঝে গেছে যে চিন্তাগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো ঠিক নকল সাপের মতো, যাকে ইগনোর করলেই চলে যাবে। চিন্তা বন্ধ করার মানসিকতা, ভালো করে শুনবেন, এই জায়গাটা অনেকের প্রশ্ন যে চিন্তাটাকে বন্ধ করা। কি করব, বন্ধ করব কি করে? ধরুন একজন ব্যক্তির যার প্রচুর ভয় লাগে, টেনশন হচ্ছে, ওরে আমার মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, সেই হবে, হ্যান হবে, ত্যান হবে, বাচ্চাকে নিয়ে চিন্তা, একে নিয়ে চিন্তা, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, একদম জর্জরিত চিন্তার আর কোনো শেষ নেই, শুরু নেই, কন্টিনিউ আসছে আর আসছে। সে যে কোনো চিন্তা হতে পারে, আপনি যে কোনো চিন্তা আপনার এই উদাহরণটাতে ফিট করতে পারেন। আমি একটি উদাহরণ দিচ্ছি, এই উদাহরণের জায়গায় আপনার চিন্তাটা ফিট করতে পারেন আপনি। কোনো এক ব্যক্তির যার হার্ট অ্যাটাকের চিন্তা আসে, শরীরে বিভিন্ন রকম শারীরিক লক্ষণ দেখা দেয়, সে ভয় পেয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে তার বিভিন্ন রকম চিন্তা আসছে, সকাল 8টা বাজে, মুড একদম খিচড়ে আছে, একদম বিরক্ত, দূর বাবা ভালো লাগে না, আর কি রে বাবা, ও অস্থির হয়ে গেলাম, কি হয়ে যাবে, হসপিটালে যেতে হবে না, কি হবে, হাবি চিন্তা করছে। গরিব মানুষ। হঠাৎ করে দেখা গেল সে ব্রাশ করতে করতে ঘুরে দেখলো, বাড়ির বাইরে গিয়ে ব্রাশ করছিল, দেখলো যে বাড়িতে শর্ট সার্কিট হওয়ার পরে প্রচণ্ড আগুন লেগে গেছে। ব্রাশ ফেলে দিয়ে সে জল নিয়ে নেভাতে শুরু করলো। বাড়ির পুরো পরিবারের লোকজন সমস্ত জিনিস নেভাতে শুরু করলো, সরাতে শুরু করলো। সারা দিন ধরে এগুলো করার পরে সন্ধ্যে 6টা পর্যন্ত সে ব্যস্ত ছিল। 6টা পর্যন্ত ব্যস্ত ছিল। 6টার সময় সে ফ্রি হয়েছে। তার ঘরে সব আসবাবপত্র পুড়ে গেছে, বিভিন্ন ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে, জানলা দরজার ক্ষতি হয়েছে, বাড়ির ক্ষতি হয়েছে, সেই নিয়ে ব্যস্ত ছিল। সন্ধ্যে 6টা পর্যন্ত সেই মানুষের কিন্তু হার্ট অ্যাটাকের চিন্তা আসেনি। তার বাড়ির ডকুমেন্টগুলো বাঁচানোর চিন্তা এসেছিল, বাড়িতে যারা ছিল তাদেরকে বাঁচানোর চিন্তা এসেছিল, বাড়ি বাঁচানোর চিন্তা এসেছিল। হার্ট অ্যাটাকের চিন্তা আসেনি, রোগের চিন্তা আসেনি, ভয় লাগেনি তার। তাহলে প্রশ্নটা এখন আপনার কাছে আমার এটাই, তাহলে কি সে ওই হার্ট অ্যাটাকের চিন্তা, রোগের চিন্তাটা বন্ধ করার চেষ্টা করেছিল? 1%ও না, করেনি। তার চিন্তাটা তখন নিজে থেকেই বন্ধ হয়ে গেছিল। ঠিক তাই আমাদের কাছে না মস্তিষ্ক গ্রেড ওয়াইজ চিন্তাটাকে ভাগ করে। আপনার কাছে যে মুহূর্তে মনে হবে এটা আমার 100% বিপদ, মস্তিষ্ক সেই সমস্যাটা সমাধান করার জন্য উদ্যোগী হবে, বাকি সব সমস্যাকে বন্ধ করে দেবে, ছেড়ে দেবে। তাহলে আপনার কাছে ইম্পর্টেন্ট যেটা সব থেকে বেশি হবে সেটাকে সমাধান করার জন্য মস্তিষ্ক দৌড়বে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে ইম্পর্টেন্ট এই মিথ্যা চিন্তাগুলোর সমাধান করা?
নাকি আপনার কাছে ইম্পর্টেন্ট আপনার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এঙ্গেজ থাকা এবং সেগুলোর মধ্যে ইনভলভ হওয়া? আপনার বাচ্চা হতে পারে, তার সঙ্গে খেলা হতে পারে, তার জীবন গড়া হতে পারে, আপনার পড়াশোনা হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, ব্যবসা থেকে নতুন কোনো ব্যবসা হতে পারে, আপনার এক্সারসাইজ হতে পারে, আপনার বাড়ির নতুন কাজ এই নিয়ে চিন্তা ভাবনা হতে পারে, আপনার ফিউচার নিয়ে, কেরিয়ার নিয়ে অনেক 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 চিন্তা করার জায়গা আছে, সেগুলো হতে পারে। প্রতিদিন আমি নিজেকে কি শেখাবো, প্রতিদিন আমি একটা ক্রিয়েটিভ কি শেখাবো, সেগুলো হতে পারে। আপনি শর্ট ভিডিও দেখবেন না, বড় বড় লং ভিডিও দেখুন, সিনেমা দেখুন। সিনেমা দেখলে অনেক কাজে লাগে। আপনি 7 দিন 7টা সিনেমা দেখুন আপনার কি উপকার হয়। আপনার এই টেনশনগুলো আসবে না। আপনি মোবাইলেতে রোগের ভিডিও দেখবেন না। বিষয়গুলো বোঝার পর আর বোঝার প্রয়োজন নেই। বেশি বুঝলে মাথা গুলিয়ে যাবে, দরকার নেই। মেন বিষয়বস্তু বুঝুন, নিজের মতো চলুন। বিষয়গুলোকে ইগনোর করতে শিখুন। আপনার প্রচুর টেস্ট হয়েছে, আপনার কোনো রোগ নেই, আপনি কেন অস্থির হচ্ছেন? এর জন্য যেটুকুনি মেডিসিন খাওয়ার দরকার ডাক্তারবাবু দিয়েছে সেগুলো খাবেন, দয়া করে প্লিজ, হাত জোর করে বলছি, সেগুলো খাবেন, সেগুলো বন্ধ করবেন না পাকামো করে। আর আমাকে ফোন করবেন না বা মেসেজ করবেন না। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের মস্তিষ্কের কাছে যেটা ইম্পর্টেন্ট হবে, মস্তিষ্ক সেই দিকেই ধাবিত হবে। আর আমাদের ছোটবেলাকার চিন্তা বিষয়ে যেগুলো ভয় সন্দেহ এসেছে, সেগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে জমা আছে। তখন আনন্দের বিষয় হচ্ছে যে এই চিন্তাগুলোকেও আমরা পরিবর্তন করতে পারি। কিভাবে? যে আমার কাছে একটা ইম্পর্টেন্ট দিশা দিতে হবে, যে আমার জীবনের লক্ষ্য কী। আমার জীবনের লক্ষ্য শুধু রান্না করা না, রান্না করার সাথে আমার বাচ্চাকে মানুষ করা। আচ্ছা, আমার জীবনের লক্ষ্য কি শুধু রান্না করা? না, রান্না করে আমি ইউটিউবে দিতে পারি না নিজের ভালো লাগার জন্য। আপনারা একটা করে ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো, নিজের মনের কথা বলার জন্য, আপনার নিজের ট্যালেন্ট বলার জন্য। খুলুন না, কি হবে না হবে পরের ব্যাপার, কত দূর যাব না যাব পরের ব্যাপার। আমিও কিচ্ছু জানি না তেমন। আমি ভিডিওগুলো দিই, আমি এমন কিচ্ছু জানি না ইউটিউব সম্পর্কে, মানে 90% জিনিসই জানি না। কিওয়ার্ড ভালো করে লিখতেই পারি না, যেটা পারি সেটা লিখে দিই। তো আপনারা খুলুন না, কি হবে না হবে পরের ব্যাপার। আপনারা এঙ্গেজ থাকুন না। এটা নকল সাপ দেখলে আপনার প্রথম অবস্থায় ভয় লাগতে পারে, কিন্তু যখন বুঝবেন যে নকল সাপ, আপনার ভয় চলে যাবে। তো নিজেকে বোঝান, যে চিন্তাগুলো আসছে, যে ভয়গুলো আসছে, যে সন্দেহগুলো আসছে, যে টেনশনটা আসছে, যে হার্ট অ্যাটাকের ভয় আসছে, এগুলো বেকার, কিচ্ছু হবে না। আমার যে চিন্তাগুলো আসছে সেগুলো 2 বছর 3 বছর ধরে এসেছে। কি হয়েছে নিজেকে প্রশ্ন করুন, কি হয়েছে? আগেও তো এসেছে, কি হয়েছে আমার, কি ক্ষতি হয়েছে আমার, কেন হবে ক্ষতি? এই চিন্তাটা গুরুত্বপূর্ণ। এসেছে, আসতেই পারে। আপনি হয়তো কোনোদিনও ট্রেনে করে যাচ্ছেন বা বাসে করে যাচ্ছেন, কোনো একটি সুন্দরী মেয়ে আপনাকে দেখে হ্যালো হাই করলো, তো বাড়িতে আসার পরে সেই সুন্দরী মেয়েটির কথা আপনার মনে পড়লো, বা একটি হ্যান্ডসাম ছেলে আপনাকে হ্যালো হাই করলো, তার কথা মনে পড়লো। তাতে কি হলো? তাতে কি তার প্রেমে পড়ে গেলেন আপনি? তাকে বিয়ে করে নিলেন? তা তো নয়। ঠিক আছে, মাথায় চিন্তা এসেছে, এই চিন্তা না আসলে অন্য আসবে। আজ থেকে 2 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে এই সময় যে চিন্তাটা এসেছে, এখন আর আসছে না, তাহলে এটাও চলে যাবে। করোনার সময় আমরা যেভাবে ভয় পেয়েছি, আতঙ্কিত হয়েছি, টেনশন করেছি, কি হবে, তো এই যে ভয়গুলো আছে, এগুলো তো সাবকনসিয়াস মাইন্ডটাতে ঢুকে আছে না? ঢুকে নেই? আছে। সেই ভয়গুলো হয়তো রূপ চেঞ্জ করছে। ওই সময় যে চিন্তাগুলো এসেছে, ভয়গুলো এসেছে, আমরা ভুলে গেছি আজকে। তো ভুলে যান না, ছেড়ে দিন না। প্রতি মুহূর্তে আপনারা উপরওয়ালার উপরেতে বিষয়টা ছেড়ে দিন, যা আবার দেখা যাবে, হোক না, আগে ঘটুক তারপরে দেখবো। আর নিজেকে ধীরে ধীরে চ্যালেঞ্জ করুন, নিজেকে এঙ্গেজ করে দিন নিজের লাইফেতে, নিজেকে ব্যস্ত করে দিন সম্পূর্ণভাবে। দেখবেন ধীরে 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 আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসবেন। প্রতিদিন এক্সারসাইজ করবেন, প্রাণায়াম করবেন। সকালবেলা 40 মিনিট হাঁটুন, অথবা বিকেলবেলা 40 মিনিট হাঁটুন। প্রাণায়াম করুন, যোগা করুন, মেডিটেশন করুন, ভালো ভালো গান শুনুন, সিনেমা দেখুন। শর্ট ভিডিও, এমনি রোগের ভিডিও দেখবেন না, আমার ভিডিও দেখবেন না। বুঝে নিন, বোঝার পরে দেখতে হবে না। আমার কোনো বিষয় নেই যে আমার 20,000, 25,000, 2 লাখ, 5 লাখ ভিউয়ার্স হবে, দরকার নেই। 2 জন মানুষ বুঝে পালন করতে পারলেই আমি খুশি, এর থেকে বেশি কিচ্ছু চাই না। তো বিষয়টাকে ভালো করে বুঝুন। এখানেতে আপনাকে এক্সারসাইজ করতেই হবে, নেগলেক্ট করার জায়গা নেই। আমার মনের ইচ্ছা নেই, ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করেন না মশাই, ইচ্ছা ছাড়াই কাজ করেন। পড়তে ভালো লাগে না, পড়তে হয়। মায়ের রান্না করতে ভালো না, রান্না করতে হয়। বাবার কাজে যেতে ভালো লাগে না, কাজ করতে হয়। আমারও ভালো লাগে না, করতে হয়। আমার বই পড়তে ভালো লাগে, এটাই আমার সব থেকে বড় রিল্যাক্সের জায়গা। তো আপনার যে ভালো লাগার জায়গাটা আছে খুঁজে বার করুন। কি ভালো লাগে? মোবাইলে রিলস দেখতে ভালো লাগে, এটা কোনো ভালো লাগার বিষয় না। আপনি একটু হেঁটে আসুন,
যেখানে হাসির সুযোগ আছে হো হো করে হাসুন, ইয়ার্কি করতে একদম ছাড়বেন না, ফুল দমে ইয়ার্কি করুন, 100% মজা নিন, মজা করুন, পরিবারের সঙ্গে সময় কাটান, ঘুরতে যান, রুটিন করুন, সেই রুটিনটা ব্রেক হয়ে যাবে আবার রুটিন করুন, আবার ব্রেক হয়ে যাবে আবার রুটিন করুন, আবার ব্রেক হয়ে যাবে, করতেই থাকুন, আপনার হ্যাবিট তৈরি হয়ে যাবে, অভ্যাস তৈরি হয়ে যাবে। আবার বলছি, আমরা সচেতনভাবে কোনো বিষয়, যেটা আমার ইচ্ছা থাক অথবা না থাক, যে কোনো ভয় ভীতি চিন্তা ভাবনা কার্যকর্ম আমরা যদি রেগুলার করতে থাকি, সেটাই আমার মাথায় ঢুকে যাবে, সেটাই আমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে। তো আপনি নেগেটিভ কথা বলে নেগেটিভ ঢুকবে, পজিটিভ বললে পজিটিভ ঢুকবে। পজিটিভ তো বলা শুরু করুন, দেখুন না কি হয়। এইগুলোকে ইগনোর করলেই পজিটিভ আসবে, পজিটিভ আলাদা করে চিন্তা করতে হয় না। এবার আপনাদের কাছে আশা করি প্রশ্নটা ক্লিয়ার হলো যে আমার যে সমস্যা আছে স্যার কতদিনে সারবে। আপনি নিজে বলুন কতদিনে সারবে, আপনাকে চ্যালেঞ্জ করতে হবে না, এটা কি সমস্যা, আমার এই সমস্যা থেকে আমি সম্পূর্ণ ঠিক হব তো? আপনি বলুন, এই পুরো বিষয়টা শোনার পরে বিষয়টা কি বুঝলেন? বিষয়টাকে ইজিভাবে দেখুন, আপনি অনেক টাফভাবে দেখছেন, তার জন্য এটা আপনার কাছে সমস্যা। আর ইজিভাবে দেখলে এটা ইজি। আপনি নিরপেক্ষভাবে যখন দেখবেন না আপনার চিন্তাগুলোকে, আপনার নিজের হাসি পাবে। আর আপনি যখন নিরপেক্ষভাবে নিজের দেখতে পারবেন, আপনার যখন হাসি লাগবে, তখন জানবেন যে আপনার আর কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা মানুষের অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক সবার থাকে কম বেশি। এটা যখন মাত্রা অতিরিক্ত হয় তখন আমাদের প্রবলেম হয়। যদি আপনার এই সমস্যা থাকে আর আপনি যদি নর্মাল লাইফ লিড করতে পারেন, তাহলে এটা কোনো সমস্যাই নয়। বহু ফিল্ম স্টারের ওসিডি আছে, তারা বড় বড় সিনেমা করেছে। দ্যাট ইজ নট এ প্রবলেম। আপনাকে বুঝতে হবে এবং আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, যেটা হবে দেখা যাবে। চলো মেনে নাও, আসতেই পারে চিন্তা, না আসার কি আছে, ও একটা ভয় তৈরি হয়েছে, পৃথিবীর 800 কোটি মানুষের চিন্তা আছে, আমার আসছে। তো এগুলোকে গুরুত্ব না দিয়ে চলতে হবে। এরপরে আরও আমরা ভিডিও শুনবো, আরও আমরা দেখবো, আরও আমরা জানবো, কিন্তু আপনারা প্লিজ এক্সারসাইজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।